আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে এবার খলিল সাহেবের যে দিল্লি আসা, খলিল সাহেব এবং তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা, এদের দিল্লি আগমনের ঠিক আগে যেভাবে এই ইউনূস সাহেবের আনা অধ্যাদেশটাকে বিল আকারে পাশ করে আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারটা একেবারে পাকাপোক্ত করা হলো, এটা ভারত একদম ভালো চোখে দেখে নেই। যার ফলে আপনি লক্ষ্য করবেন রণদীপ জয়সওয়ালের বক্তব্য এটা পরিষ্কার যে বাংলাদেশের বর্তমান সরকার আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং কেউ কোনো কার্যক্রম করতে চাইলে শাস্তির বিধান রেখেছে। স্বাভাবিকভাবেই এটা কোনো একটা দলের আদর্শকে অন্যায়ভাবে দমন করার একটি কৌশল। আওয়ামী লীগ যদি দেশে ফিরতে চায় তাহলে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশের এরকম একটা বৃহত্তম রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশে পুনরায় রাজনীতি করার সুযোগ সৃষ্টিতে কোনো অবদান রাখতে পারে কিনা, এ ব্যাপারে আপনার অভিমত কি? না, এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে ভারতের তরফ থেকে ইউনূস সাহেবের যে গোলমালগুলি ইউনূস সাহেব করতে শুরু করলেন, ভারতের সাথেও করলেন এবং দেশের মধ্যেও একটা প্রতিহিংসার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করলেন। তারপর থেকে ভারতের তরফ থেকে যে বিএনপির সাথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপির সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার একটা চেষ্টা সেটা হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার ভাবেই, যেটা আপনিও উল্লেখ করলেন আপনার ইন্ট্রোডাক্টরি ইয়েতে, যে রণদীপ জয়সওয়ালের যে বক্তব্য, এখানে আমি প্রথমেই আপনাকে একটু বলি যে এবার খলিল সাহেবের যে দিল্লি আসা, খলিল সাহেব এবং তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তারেক রহমানের যিনি খুব কাছের লোক বলে পরিচিত, এদের দিল্লি আগমনের ঠিক আগে যেভাবে এই ইউনূস সাহেবের আনা অধ্যাদেশটাকে বিল আকারে পাশ করে আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারটা একেবারে পাকাপোক্ত করা হলো, এটা ভারত একদম ভালো চোখে দেখে নেই। যার ফলে আপনি লক্ষ্য করবেন রণদীপ জয়সওয়ালের বক্তব্য এটা পরিষ্কার। কারণ ভারত, আপনি যদি দেখেন যে বিএনপির সাথে ইন্টারাকশনের ফলে ভারতের বিভিন্ন সময় যে স্টেটমেন্ট এর যে মুখপাত্র বা অন্য লোকজনের বারবারই বলা হচ্ছে যে ভারত বাংলাদেশকে একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি হিসেবে দেখতে চায়। তো বাংলাদেশে নিশ্চয়ই ইনক্লুসিভ ডেমোক্রেসি আওয়ামী লীগকে বাদ দিয়ে তো হবে না। আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুরের ওই নেজামত খেলাফত এইসব পার্টি না। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ। হ্যাঁ, এই পার্টির একটা বিরাট ঐতিহ্য আছে এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া ছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বিশেষ করে সামরিক সরকারগুলোর হাত থেকে ক্ষমতা জনগণের যে ছিল, আওয়ামী লীগের একটা বিরাট ভূমিকা আছে। তো গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেসব অনেক ব্যাপার, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, তো যাই হোক, এসবের মধ্যে একটাই কথা, ভারত ডেফিনেটলি এটা ভারতের যেটা ব্যাপার ছিল যে বিএনপি সরকারে আসছে, আর বিএনপি একটা মেজর ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি, তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করে ইলেকশনটা হোক, ইলেকশনটার মাধ্যমে, কারণ ইউনূস সাহেব তো ইলেকশনই প্রথম চায়নি। ওনার চামচাদের দিয়ে তো উনি বলাতে শুরু করেছিলেন 5 বছর ওকে ক্ষমতা রাখতে হবে, বাংলাদেশকে উনি সিঙ্গাপুর করবেন। তো বাংলাদেশকে লুটপাট করে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, এটা আমি, আপনি এবং বাংলাদেশের আপামর জনসাধারণ জানি। সেই প্রসঙ্গে পরে আসছি। হ্যাঁ, বেঁচে দেয় পারলে দেশটাকে। এ তো যাই হোক, তো এখানে ভারতের একটা লাইন খুব ক্লিয়ার কিন্তু এই ব্যাপারে, যে ইনক্লুসিভ ডেমোক্রেসি বাংলাদেশে, এবং ইনক্লুসিভ ডেমোক্রেসি ঠিক আছে। ইউনূস সাহেব নির্বাচন ডেকেছে, ইউনূস সাহেব এই ব্যান দিয়ে করে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেয়নি। কিন্তু ভারতের একটা প্রত্যাশা ছিল যে এই সরকার আসার পরে, বিএনপি গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসার পরে, এরা এই ব্যান ট্যানের মধ্যে যাবে না, এরা ওখান থেকে সরে আসবে। আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে যেটা নেপালে হচ্ছে, নেপালে তো এইভাবে ঢালাও ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মামলাও হয়নি, আর যার তার বিরুদ্ধে এইসব মৃত্যু। ওখানে কেপি শর্মা ওলি প্রাইম মিনিস্টার ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ যে উনি, ওনার অর্ডারে ফায়ারিং হয়েছে, লোকজন মারা গেছে, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে জাস্ট। কিন্তু ঢালাও হবে ওনার দলের লোকজন, যেটা বাংলাদেশে হচ্ছে, আর আওয়ামী লীগ করলেই তাকে জেলে যেতে হবে, এরকম একটা। তো যাই হোক, এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের একটা পরিষ্কার ইয়েই ছিল, কোনো স্পেসিফিক কারো বিরুদ্ধে কোনো স্পেসিফিক চার্জ থাকলে এবং প্রাইমা ফেসি একটা কেসের বেসিস থাকলে সেটা ঠিক আছে, কিন্তু একেবারে ঢালাও ভাবে এই যে আওয়ামী লীগ করলেই জেলে যেতে হবে, এই জিনিসটা বন্ধ করে আওয়ামী লীগকে
মানে আমি নিজে জানি সিনিয়র লোকজন ইন্ডিয়ান সেটআপে যে আওয়ামী লীগ ময়দান মে বাপাস লানা হয়, এই কথা আমার নিজের কানে শোনা, তাই জন্য আমি বলছি যে এটা কিন্তু ভারতের ইয়ে ছিল। কিন্তু এইবার যেটা বিএনপি করলো, এতে কিন্তু দিল্লিতে মোটেই লোকজন খুব মানে যে খুব খুশি হয়েছে তা আমি বলতে পারছি না। কারণ যে সময়টা খলিল সাহেব দিল্লিতে আসলেন, আমি ওই সময় দিল্লিতে ছিলাম। আমি এটা জানি যে ঠিক আসার দিন উনি যেদিন দিল্লি ফ্লাই করছেন সেদিন পার্লামেন্টে বিলটা প্লেস করে পাশ করে নিলেন যে আওয়ামী লীগকে ব্যান। আওয়ামী লীগকে ব্যান করলে কি গণতন্ত্র বাংলাদেশে থাকবে? এটা এই জন্য দেখবেন ওই রণদীপ জয়সওয়ালের বক্তব্য এটা উঠে এসছে যে এইভাবে তো হবে না, ভারত আশাহত হয়েছে। এবং এই একটা জায়গাতে আমি আপনাকে বলতে পারি যে এই জায়গাটা যদি বিএনপি অ্যাড্রেস না করে, মানে তারেক সাহেবের সরকার, এবং কোনোভাবে এই জায়গা থেকে এটা আমাদের লোকজনের ধারণা হয়েছে যে ভারত যাতে খলিল সাহেব আসলে এই প্রশ্নটা তুলতে পারে, তো তোলার আগেই এটা একটা ফেই অ্যাকাম্পলি মানে হয়ে গেছে, আর এটা নিয়ে আলোচনা হবে না, এই রাস্তা বন্ধ করার জন্য ইচ্ছা করে একেবারে তাড়াহুড়ো করে এই বিল পার্লামেন্টে এনে পাশ করানো হয়েছে। এটা মোটেই ভারত ভালো চোখে দেখছে না। কারণ ভারতের এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বলি আমি, যে ভারতের কিন্তু এইসব ব্যাপারে বিশেষ করে ফরেন পলিসির ক্ষেত্রে কিন্তু এমনি নিজেদের মধ্যে যতই গন্ডগোল, কংগ্রেস বিজেপি অমুক তমুক, এই জায়গাতে কিন্তু এরা সবাই এক। হ্যাঁ, আপনি লক্ষ্য করবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা দুবার একটা সার্ভে করেছিল যে ভারতের সাধারণ মানুষ কাকে বন্ধু বলে মনে করে সব থেকে বেশি। সেখানে প্রায় 60% বেশি লোকজন বলেছিল বাংলাদেশ, এবং এটা মূলত শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। নিশ্চয়ই আজকে এই ধরনের জরিপ হলে এই রেজাল্ট আসবে না, মানে ইউনূস সাহেবের আমলে যা হলো। তো এই জায়গাতে একটাই বলার যে ভারত এটা যে যতই ঘোষা করুক বাংলাদেশে কিছু করার নেই, ঐতিহাসিক কারণেই ভারতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এটা মুক্তিযুদ্ধ 71 এইসবকে কেন্দ্র করে, এবং তারপরেও এই বন্ধুত্বপূর্ণ যেটা ব্যাপার। কারণ বাংলাদেশে যত রাজনৈতিক দল, সেখানে আওয়ামী লীগই ভারতকে নিজেদের বন্ধু বলে মনে করে, ভারতও সেই জন্য বন্ধু বলে মনে করে। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করে যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে কাউকে দেখে না। ভারত কিন্তু 2001-এ যখন বিজেপির গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ীর, তখন বিএনপি যখন ক্ষমতা আসলো, বিএনপির সাথে কিন্তু একটা সুসম্পর্ক ভারত গড়ে তোলার চেষ্টা করেছিল। আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে সেই সময় তারেক রহমান কিচ্ছু না, উনি সরকারেও নেই, উনি দলেরও কোনো দায়িত্বে ছিলেন না। হ্যাঁ, তখন উনি একটা ওই কি হাওয়া ভবন টবন আপনারা জানেন ওইসব করতেন। তো যাই হোক, সেই অবস্থায় ওনাকে দিল্লি টিল্লি এনে যথেষ্ট রেড কার্পেট টার্পেট ওনাকে করা হয়েছিল। উনি সে সময় দিল্লিতে এসছেন, উদ্দেশ্য ছিল যে তখনকার যিনি প্রথম ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই পোস্টটা তো বেশি দিন হয়নি, ব্রজেশ মিশ্র, উনি একটা কথা বলতেন অ্যাজ এ ডিপ্লোম্যাট যে ইন্ডিয়া শুড নট পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, মানে এক ঝুড়িতে সব ডিম রাখা। তো বিএনপির সাথে ওরা একটা সম্পর্ক সেই সময় করার চেষ্টা করেছে, সেটা গোলমালটা কোথায় হলো? এবং তার জন্য কি ভারত দায়ী? মোটেই নয়। ভারত তারেক রহমানকে নিয়ে এসে এখানে কথাবার্তা ইত্যাদি আসা যাওয়া একটা শুরু হলো। এর মধ্যে দেখুন আপনার 10 লাখ অস্ত্রের ঘটনা ঘটলো। তো তখন ভারতের যারা লোকজন, তাদের মধ্যে মানে যারা ডিসিশন মেকার্স, জানি এই লোক তো বিপজ্জনক লোক, আমাদের সাথে কথা বলছে আর এইদিকে 10 লাখ অস্ত্র আনছে, সেগুলি আলফার কাছে যাবে, বাংলাদেশের জঙ্গিদের হাতে যাবে, যারা সবাই প্রায় ভারত বিরোধী। তো এর থেকে সম্পর্কটা খারাপ হলো। এবং তারপরে কংগ্রেস যখন ক্ষমতায় আসলেন, মনমোহন সিং, প্রণব মুখার্জি তখন ছিলেন, আর প্রণব মুখার্জির সাথে মানে পুরনো কংগ্রেসের লোক, একটা আওয়ামী লীগের অন্যরকম সম্পর্ক, বাঙালি মানুষ বুঝতেই পারেন, শেখ হাসিনা বা শেখ পরিবারের সাথেও ব্যক্তিগত সম্পর্ক, প্রণব মুখার্জি, গণিকান্ত চৌধুরীদের সময়, সব মিলিয়েই একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে না, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আমরা আওয়ামী লীগের সাথে ডিল করব। বিএনপির সাথে এই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে ভারতের ডিসিশন মেকারদের মধ্যে, বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগের লোকজন বা ফরেন মিনিস্ট্রিতে, যে না, লেটস ফরগেট ইট, আওয়ামী লীগ আছে, হ্যাঁ ওই দিল্লিতে যা বলে শেখ হাসিনা, বহেনজি হ্যাঁ তো ঠিক হ্যাঁ, চলো বাকি সব ছোট। এখন এইখানে আজকে যেটা বিএনপির সাথে ইন্টারাকশন, এটা অনেকটা ফরম্যাটটা হচ্ছে মন্দের ভালো, যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, এই জায়গাতে জামাতের চাইতে বিএনপির সাথে আমরা ডিল করি, এবং যাতে আউটরাইট দেশটা ফান্ডামেন্টালিস্টদের হাতে চলে না যায়।
এরকম একটা মানে এটা দিল্লির লোকজনের ধারণা বা বক্তব্য। এখন এই জায়গাতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে না আনতে পারলে বাংলাদেশে একদিকে বিএনপি একদিকে জামাত এই টাইপের ব্যাপারটা ভারত মোটেই ভালো চোখে দেখছে না। কারণ জামাতকে মোটামুটি আমাদের যারা লোকজন আছেন দিল্লিতে, বিশেষ করে অজিত ডোভালের মতো লোকজন, পুরনো মানে অফিসার ইন্টেলিজেন্সের লোক, এরা জামাত মানে পাকিস্তান এরকম একটা ধারণা এদের আছে। ভুল শুদ্ধর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এই ধারণা একটা আছে। এই জন্য আওয়ামী লীগকে মানে মাঠে ফেরত আনতে হবে, এই ব্যাপারে ভারতের একটা ব্যাপার আছে। এবং এই ব্যাপারে এই যে হঠাৎ করে পার্লামেন্টের ডিসিশনটা হলো, এটা ভারত মোটেই ভালো চোখে দেখেনি। মানে একদিকে তুমি সাহায্য চাইবে, আপনি দেখুন দিল্লিতে খলিল সাহেব আসলেন, সাথে হুমায়ুন সাহেব, এরা আসলেন। একদিকে বাংলাদেশ মানে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির বিবৃতিগুলি আপনি দেখুন, একদিকে বলা হচ্ছে ইট ওয়াজ এ স্টপ ওভার, মানে মরিশাস যাওয়ার পথে এখানে তারা কিছুক্ষণের জন্য মানে থেকেছেন, স্টপ ওভার করেছেন। আরেকদিকে বলা হচ্ছে ভারতের যাদের সাথে কথা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর, মানে ব্যাপক আলোচনা হয়েছে, অনেক ইস্যু তোলা হয়েছে। একটা স্টপ ওভার যদি হয় তাহলে এত সব ব্যাপার, বিএসএফ এর বর্ডারে ভূমিকা, হ্যাঁ, থেকে শুরু করে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মানে সব আলোচনাই হয়েছে, অথচ এটা স্টপ ওভার। তো কি মানে কোনটা সত্যি আপনি বলুন? আপনি বলুন যে স্টপ ওভার যদি হয় তাহলে এত সব আলোচনা কি একটা স্টপ ওভার ভিজিটে সম্ভব হয়? স্টপ ওভার হলে তো একটা আসলেন, একটা কার্সি কল হলো, একটু চা পানি খাওয়া হলো, বাস, দ্যাটস ইট। একটা শুভেচ্ছা বিনিময় হলো, হ্যাঁ, বড় জোর একটা ইনভিটেশন যে প্রধানমন্ত্রীকে দেশে আসার, যেটা ধরুন মোদী নেপালের প্রাইম মিনিস্টারকেও করেছে, এরকম একটা ব্যাপার হয়তো তারেক সাহেবের ক্ষেত্রে, যে ইন্ডিয়াতে আসুন, আমরা কথাবার্তা বলি ইত্যাদি। তো এইটা স্টপ ওভার ভিজিট। আবার একদিকে বলা হচ্ছে, আরেকটা জিনিস আমাকে বলুন তো, পররাষ্ট্রমন্ত্রী আসলেন, পররাষ্ট্র উপদেষ্টাও আসলেন সাথে, এখন এরা এসে এখানে আমাদের ফরেন মিনিস্টারের সাথে কথা বললো স্বাভাবিক। যেহেতু ভারতের নিয়ার অ্যাব্রড, যেটা মানে ভারতের প্রতিবেশী এলাকাগুলোতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা বিরাট ভূমিকা আছে, তাই জন্য সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথে কথা বললেন স্বাভাবিক। পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে এটা কেন কথা বলতে গেল? নিশ্চয়ই তাহলে পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে গিয়ে তো অন্য কিছু আলোচনা হবে না। তার মানে বাংলাদেশে যে একটা ম্যাসিভ জ্বালানি ক্রাইসিস হয়েছে এবং হতে যাচ্ছে আরো, মানে কি বলে আপনার মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে যে ব্যাপক একটা জ্বালানির সংকট আসছে, তো তার জন্য ভারতের শরণাপন্ন হচ্ছেন বাংলাদেশ সরকার। তার জন্য পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে আলাদা করে সময় চেয়ে তার সাথে কথাবার্তা বলার ব্যাপার আছে। এখানে ভারতে যেটা ফিলিং এই ভিজিটের পরে, আমি আপনাকে বলতে পারি যে বিশেষ করে এই যে আওয়ামী লীগকে ধুম করে ব্যান করে দিয়ে তারপরে খলিল সাহেব ইন্ডিয়াতে আসলেন, যাতে এটা নিয়ে আর আলোচনার কোনো স্কোপ না থাকে, এটা ফেই অ্যাকাম্পলি, মানে ইটস অলরেডি ডান, এটা ভারত মোটেই ভালোভাবে দেখেনি। এটা বিজেপি সরকার তারা তো ভালোভাবে দেখেনি, এটা কংগ্রেসও ভালোভাবে দেখেনি। কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে মোটামুটি বিজেপি, কংগ্রেস, ভারতের অন্যান্য দলগুলি একই লাইন, কিন্তু আওয়ামী লীগকে তারা বন্ধু হিসেবে দেখে। এবং সরি, আপনি কিছু প্রশ্ন করছিলেন? বলছিলাম রাইট। হ্যাঁ, ওকে। সো এই জায়গাতে কিন্তু মানে বলতে পারেন যে খানিকটা ভারতে একটা ফিলিং, মানে ভারতের নেতৃস্থানীয়দের মধ্যে একটা আশাহত ব্যাপার যে এই লোকের সাথে আমরা বন্ধুত্ব করে ভালোভাবে একটা সম্পর্ক তৈরি করার কথা ভাবলাম, কিন্তু প্রথমেই যে কাজটা করলো সেটার থেকে ভালো সম্পর্ক হওয়া কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন। আর একদিকে আপনি এই সাহায্য চাইছেন, ওই সাহায্য চাইছেন, আপনাকে জ্বালানি থেকে শুরু করে অন্য যা যা সমস্যা আপনি পড়েছেন তার জন্য ভারত আপনাকে উদ্ধার করবে, আর তারপরে আপনি বলবেন যে আমার দেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের সাথে বেশি কিছু করা আমাদের পক্ষে মুশকিল। অর্থাৎ এই জামায়াত ইসলামী বা এনসিপির ওই টোকাইদের কথা চিন্তা করে, আমি ওই টোকাই বলছি কারণ এরা যা মানে কাজকর্ম করেছে সেটা তো খুব যে ভালো কিছু সেটা বলার কোনো কারণ। তো আপনি এদের কথা শুনবেন, এদের কথায় ভারতের সাথে, অথচ এরা স্লোগান দেবে দিল্লি না ঢাকা। তারপরে যেই ফ্রেন্ডশিপ পাইপলাইন শেখ হাসিনার আমলে হওয়া নিয়ে শেখ হাসিনাকে তুলোধনা করেছে এরা,
আজকে তো সেই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়েই 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বাংলাদেশে জ্বালানি